আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের ক্লাস 8 এর বাংলা দ্বিতীয় পত্র সাজেশনের আজকের ক্লাসটি। আজকের ক্লাসটি মূলত আমরা সাজেশনমূলক একটি ক্লাস নিতে চলেছি, ক্লাস হতে চলেছে এবং এই ক্লাসে মূলত আমরা জানবো যে আসলে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার বাংলা দ্বিতীয় পত্র বইটা তো অনেক বড় এবং এটার সিলেবাসটাও বেশ বড়। আমরা আজকে জানবো যে কোন চ্যাপ্টার ঠিক কতটুকু পড়া উচিত এবং কোন বিষয়গুলো একটু জোর দিয়ে পড়া উচিত বা কোন বিষয়গুলো একটু এড়িয়ে গেলেও চলবে, পরীক্ষার জন্য কোন অংশটুকু গুরুত্বপূর্ণ, আমরা এই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসটা করব। এবং তার পাশাপাশি আমরা রিটেন পার্টটাও দেখব, রচনা, অনুচ্ছেদ, তারপর আমাদের পরীক্ষার জন্য যে যে গুরুত্বপূর্ণ রচনাগুলো রয়েছে বা অন্যান্য রিটেন আইটেমগুলো কি কি সেটা আমরা আজকে দেখব। তাহলে চলো শুরু করা যাক আমাদের ক্লাসটি। এবং আমি তোমাদের সাথে আছি রাফিয়া সঞ্জিদা আপু, আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাহলে চলো আমরা প্রথমেই দেখে নেই আমাদের প্রথম যে টপিক, সেটার নাম হচ্ছে শব্দ গঠন। তোমরা আশা করছি তোমরা এটা পড়ে ফেলেছো, অলরেডি ক্লাসটা করেছো। শব্দ গঠনের উপর আমাদের ক্লাস দেওয়া আছে। তো তোমরা যদি ক্লাসটি করে থাকো তাহলে তোমাদের জন্য আজকে সাজেশন ক্লাসটি করা আরো ইজি হবে, বোঝাও ইজি হবে। আর এই ফাইলটা যখন তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, এই স্লাইডটা, তখন তোমরা চেষ্টা করবে প্রত্যেকটা নমুনা প্রশ্ন নিজে নিজে ট্রাই করার। দেখো, শব্দ গঠনে কিন্তু আমরা এই চ্যাপ্টারে আমরা শিখেছি যে শব্দ আসলে কি কি প্রকারে গঠিত হতে পারে, শব্দের ভাগগুলো, মানে কি কি প্রকারে শব্দকে ভাগ করা যায়। তার মধ্যে কি কি আছে? উপসর্গ যোগে গঠিত, প্রত্যয় যোগে গঠিত, এবং আরেকটা রয়েছে কি দ্বিরুক্ত শব্দ যোগে গঠিত গঠিত শব্দ। মানে দ্বিরুক্তির মাধ্যমে, শব্দের দ্বিরুক্তির মাধ্যমে শব্দ গঠন। তো তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শব্দের দ্বিরুক্তি অংশটা। যদি আমরা আচ্ছা যদি আমরা বলি যে এখান থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ অংশটা কি, তাহলে আমরা এখানে নিঃসন্দেহে বলবো যে আমাদের এই যে শব্দের দ্বিরুক্তি পার্টটা যেটা রয়েছে, সেটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেটা আমাদের আর একটু ভালো মতো পড়তে হবে। এবং শব্দের দ্বিরুক্তির কিন্তু আবার কয়েকভাবে বিভক্ত রয়েছে, এবং এর যে ভাগগুলো রয়েছে সে ভাগগুলো কিন্তু আরো মনোযোগ সহকারে পড়তে হবে। যেমন আমরা যদি কয়েকটা প্রশ্ন সলভ করি, দেখো প্রথমে দেওয়া আছে উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি। উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটা? তাহলে আমাদের চারটা অপশন আগে পড়তে হবে ভালো মতো, যে দিগন্ত কিনা। দিগন্ত কিন্তু সন্ধি যোগে গঠিত, বা দিক যোগ অন্ত প্রকৃতি প্রত্যয় যোগে গঠিত। মূলত সন্ধিটা এক প্রকারের প্রকৃতি প্রত্যয়, বা আমরা বলতে পারি সমাস বদ্ধ, যে মানে সন্ধি আসলে ডিরেক্ট কোনো শব্দ গঠনের কোনো মাধ্যম না। তাহলে এটা সন্ধি বা সমাস বলতে পারি। তারপরে ভাবুক, ভৌ যোগ উক, ভাবুক, এটা কিন্তু প্রকৃতি প্রত্যয় যোগে গঠিত। আবার আচ্ছা কি সুদিন, সুদিনের সামনে সু বসেছে, সু কিন্তু একটা উপসর্গ, উত্তর কিন্তু সুদিন হবে। এবং যথারীতি, যথারীতিও সমাস যোগে গঠিত শব্দ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদেরকে উদাহরণ সহকারেও প্রশ্ন আসতে পারে, যে উদাহরণ দিয়ে দিতে পারে। তার জন্য তোমাদের যেটা করতে হবে, বইয়ের প্রত্যেকটা যে শব্দ গঠনের মাধ্যমগুলো রয়েছে, যেমন উপসর্গ, সমাস, দ্বিরুক্ত শব্দ, তারপর প্রত্যয় যোগে গঠিত শব্দ, এই সবগুলোর যে উদাহরণগুলো খুব ভালো মতো মুখস্থ করতে হবে। তাহলে যেটা হবে, পরীক্ষায় যদি উদাহরণ আসে অপশনে, তোমরা ইজিলি বুঝতে পারবে। এবং উদাহরণগুলো খুব সাধারণত বই থেকেই দেওয়া হয়। তারপর দেখো, প্রত্যয় যোগে সাধিত শব্দ কোনটা। যদি আমরা বলি যে প্রত্যয় যোগে সাধিত শব্দ হবে সাহিত্য যোগ ইক, সাহিত্যিক, বিজ্ঞান। বিজ্ঞান কি হয়? বি যোগ জ্ঞান, বি কিন্তু একটা উপসর্গ। তারপরে সুদিন, সুদিন তো আমরা দেখলাম উপসর্গ, সুযোগ দিন। বিদ্যালয়, বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়, এটা সন্ধি বা সমাস, এটা বলা যেতে পারে। তাহলে প্রত্যয় যোগে আমরা কি দেখলাম? সাহিত্যিক, সাহিত্য যোগ ইক। এখন তুমি যদি কোনো শব্দ না জানো যে এটা আসলে মানে কিভাবে গঠিত হয়েছে, তাহলে এটা বাকি তিনটা অপশন দেখবে, যে বা সবগুলো অপশন দেখবে, একে একে বাদ দিতে হবে, এলিমিনেট করতে হবে একটা একটা করে, যে এটা সন্ধি যোগে, এটা বাদ, তাহলে এটা তো হচ্ছে না, তারপর সেকেন্ডটা দেখতে হবে। এভাবে আস্তে আস্তে বাদ দিয়ে তুমি তোমার কাঙ্ক্ষিত উত্তরটা, সেটা হয়তো তুমি একটু অনুমান করে, যদি তোমার একেবারেই অজানা শব্দ থাকে তাহলে তোমাকে অনুমান করে তখন দাগাতে হবে। তারপর দেখো, ভয়ে গা ছমছম করছে, ধনাত্মক শব্দটি কি প্রকাশ করছে? ছমছম করা, গা ছমছম করা, এটার উত্তর কি হবে? গা ছমছম, এটা কিন্তু দেখা যায় না বা শোনা যায় না, বা এটা কোনো শব্দের কোনো মানে কোনো প্রতিকৃতি না, যে কোনো কিছুর কোনো প্রাণীর শব্দের আকৃতি, এরকম কিছু না। তাহলে এটা কি হবে? এটা হবে অনুভূতির কাল্পনিক অনুকৃতি, মানে এটা এক ধরনের অনুভূতি, যে ভয়ে গা ছমছম করা। ভয় লাগলে যেমন আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়, তারপর আমাদের
কাঁপতে থাকে শরীর, ঠিক সেই অনুভূতিটাকেই মূলত ছমছম করা বলতে বোঝানো হয়েছে। তারপর দেখো কোনটি জীবজন্তুর ধ্বনির অনুকৃতি। গড় গড়, ঝমঝম, মর্মর, চৌচৌ। চৌচৌ একটা অনুভূতি বলে, ক্ষুধায় পেট চৌচৌ করছে, এটা অনুভূতির অনুকৃতি আমরা বলতে পারি। তারপর মর্মর, মর্মর হচ্ছে কোনো বস্তুর শব্দ, ডাল মর্মর করে ভেঙে পড়লো, খাট মর্মর করে ভেঙে পড়লো, এটা হচ্ছে বস্তুর। আর ঝমঝম, ঝমঝম কি বৃষ্টি ঝমঝম করে পড়ছে, এটা কিন্তু এটাও বস্তু বলা যেতে পারে। গড় গড় কি, গড় গড় আমরা কখন বলি যে কুকুরটি গড় গড় শব্দ করছে বা বিড়ালটি গড় গড় শব্দ করছে, তাহলে এটা হচ্ছে জীবজন্তুর ধ্বনির অনুকৃতি। তার মানে আমাদের অনুকৃতি, দ্বিরুক্তি শব্দের যে ভাগগুলো রয়েছে, বস্তুর অনুকৃতি, তারপর জীবজন্তুর অনুকৃতি, অনুভূতির অনুকৃতি, এই জিনিসগুলা খুব ভালো মতো জানতে হবে এবং আলাদা করা শিখতে হবে। এটা কিভাবে তোমাদের কাছে প্রথমে কঠিন মনে হতে পারে, তোমাদের যেটা করতে হবে যে উদাহরণ যেগুলো দেওয়া আছে উদাহরণগুলো দিয়ে মনে রাখতে হবে। যেমন গড়গড়, গড়গড় তো বিড়াল গড়গড় শব্দ করে, বিড়াল একটা প্রাণী, তার মানে এটা প্রাণীর ধ্বনির অনুকৃতি। তারপর ঝমঝম, ঝমঝম আমরা কখন বলি, যখন বৃষ্টি ঝমঝম করে পড়ে, তাহলে এটা হচ্ছে কোনো বস্তুর ধ্বনির অনুকৃতি। তারপর যদি বলি চৌচৌ, চৌচৌ হচ্ছে আমরা কখন বলি খিদায় পেট চৌচৌ করছে, তার মানে খিদা লাগার যে মানে অনুভূতি, ক্ষুধার্ত থাকার যে অনুভূতি, সেটাকে আমরা বলতে পারি একটা অনুভূতির ধ্বনির অনুকৃতি হচ্ছে চৌচৌ। এভাবে আস্তে আস্তে তোমাদের শিখতে হবে। তারপর দেখো নিখুঁত শব্দটি কিসের উদাহরণ। নিখুঁত হচ্ছে উপসর্গের উদাহরণ। তাহলে আমাদের যেটা জানতে হবে, যেটা করতে হবে, আমরা প্রথমত শব্দের প্রকারভেদগুলো পড়বো। আমি একটু এখানে লিখি। আমি যদি এখানে, তাহলে আমরা শব্দ গঠন থেকে কি কি পড়বো। শব্দ গঠন থেকে প্রথমে আমরা জানবো যে শব্দের গঠনের মাধ্যম, শব্দের গঠন প্রণালী, গঠনের মাধ্যম, অর্থাৎ উপসর্গ, তারপরে প্রকৃতি প্রত্যয়, সমাস, তারপর আমাদের শব্দের দ্বিরুক্তি, এগুলো খুব ভালো মতো জানতে হবে। তারপর আমরা যেটা জানবো অনুকৃতি বা শব্দের দ্বিরুক্তির প্রকারভেদ, যে কত প্রকার হয়। শব্দের দ্বিরুক্তির প্রকারভেদ জানতে হবে, কারণ এটা তোমাদের অপশনে আসতে পারে যে এই শব্দটা আসলে ধ্বনির প্রকৃতি, ধ্বনির অনুকৃতি, কোনো বস্তুর ধ্বনির অনুকৃতি, নাকি জীবজন্তুর ধ্বনির অনুকৃতি, নাকি এটা শব্দের দ্বিরুক্তি, নাকি এটা কি। তো এই ধনাত্মক, তারপর ধনাত্মক শব্দ দ্বিরুক্তি, এই সব কিছু আছে। তো এগুলো যদি তোমরা আলাদাভাবে না পড়ো, তাহলে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে না। এবং আমাদের প্রত্যেকটার আলাদা আলাদা উদাহরণগুলো ভালো মতো পড়তে হবে। আচ্ছা, উদাহরণের কথা লিখি। উদাহরণ, প্রত্যেকটার উদাহরণগুলো পড়লে দেখবে এখান থেকে অনেকগুলো কমন পাওয়া যাবে। তারপর দেখো এখানে কি বলা হয়েছে, কোনো কিছু স্বাভাবিক বা কাল্পনিক অনুভূতি বিশিষ্ট শব্দকে কি বলা হয়, ধনাত্মক শব্দ। তার মানে তুমি যদি শব্দের দ্বিরুক্তির যদি প্রকারভেদগুলো ভালো মতো পড়ো, দেখো এখান থেকে একটা অ্যান্সার করতে পারবে যদি পরীক্ষায় এরকম কোনো প্রশ্ন আসে। তারপর তুমি ধনাত্মক সাথে সাথে ধনাত্মক শব্দ কাকে বলে এটা জানার সাথে সাথে সেটার উদাহরণটাও পড়বে। তাহলে যেটা হবে, পরীক্ষায় যদি উদাহরণ চায়, তুমি উদাহরণেও উত্তর করতে পারবে। যেমন কোনটি মানুষের ধ্বনির অনুকার। মানুষ কোনটা শব্দ করে, মানুষ কি ঘেউ ঘেউ করে, না কুকুর ঘেউ ঘেউ করে। মর্মর, মর্মর কি বস্তু কোনো কিছু ভেঙে পড়লে বা বস্তুর ধ্বনির অনুকৃতি। গড়গড় কি, গড়গড় হচ্ছে জীবজন্তুর ধ্বনির অনুকৃতি। আর ভেউ ভেউ, ভেউ ভেউ হচ্ছে মানুষ ভেউ ভেউ করে কাঁদে। তাহলে এটা হবে ঘ, ভেউ ভেউ। তারপর প্রত্যয় যোগে সাধিত শব্দ, তার মানে উপসর্গ, প্রত্যয়, সমাস এবং শব্দের দ্বিরুক্তি, এই সবগুলোর উদাহরণ তোমাদের খুব ভালো মতো মুখস্থ করতে হবে। টেকনিক্যালি যদি তোমরা পরীক্ষার আগের রাতে একবার রিভিশন দিয়ে যাও সবগুলোর উদাহরণ, দেখবে এখান থেকে কমন পাচ্ছ, দু একটা কমন চলে আসবে এখান থেকে। শব্দের শেষে আ প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটা। এখন দেখো কিছু কিছু কিন্তু কমন সেন্স ইউজ করেও অ্যান্সার করা যায়। যেমন শব্দের শেষে আ প্রত্যয় যোগে স্ত্রীবাচক শব্দ, তার মানে আমাদের আ শেষে থাকতে হবে এবং সেটা কোনো স্ত্রীবাচক কোনো কিছুর অর্থে ব্যবহার হবে। যেমন রূপবান, রূপবান, রূপ যোগ বান, এখানে তো আ যুক্ত হয়নি। গরিয়ান, গরিয়ানও হচ্ছে না। তাহলে নেতা, নেতা বলতে আমরা কোনো স্ত্রী কোনো কিছু বুঝি না, নেত্রী বলা হয়। সরলা, দেখো সরল আমরা কাকে বলি, সরল কোনো নারী,
তো এটা একটা নারীবাচক শব্দ, সরলা, সহজ, সরলা। তাহলে আমরা এখানে আ প্রত্যয় যুগে উত্তর হচ্ছে এটা, স্ত্রীবাচক শব্দ গঠিত হয়েছে। তারপরের অংশে যদি যাই, দেখো বাক্য। বাক্যে আমাদের কি পড়তে হবে? বাক্যের আমরা জানি সার্থক বাক্য হওয়ার জন্য বাক্যের কয়েকটা গুণাবলী রয়েছে, 3টা গুণাবলী রয়েছে। এই 3টা গুণাবলী সম্পর্কে এখানে ভালোমতো জানতে হবে, এবং এখানে এই চ্যাপ্টারে তোমাদেরকে বাক্য থেকে আমরা বাক্যের সার্থক গুণ, বাক্যের সার্থক গুণগুলো সম্পর্কে ভালোমতো জানবো। যে 3টা গুণ রয়েছে, আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা, সার্থক গুণ। তারপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে এখানে বাক্যের প্রকারভেদ, যে বাক্য আসলে 3 ভাবে গঠিত হতে পারে, সরল, যৌগিক এবং বাক্যের প্রকারভেদ, সরল, যৌগিক এবং জটিল প্রকারভেদ। আচ্ছা, যেমন দেখো এখানে প্রথমে বলা হচ্ছে একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা বা বৈশিষ্ট্য থাকা অপরিহার্য। আমরা জানি একটা বাক্যের 3টা থাকতে হয়, একটা হচ্ছে যোগ্যতা, একটা হচ্ছে আসক্তি, আর একটা হচ্ছে যোগ্যতা, আসক্তি, আরেকটা কি, আকাঙ্ক্ষা, 3টা। তারপর দেখো এখানে যৌগিক বাক্যের উদাহরণ, তার মানে আমাদের এই যে আমরা বাক্যের যে 3টা ধরন পড়বো, সরল, জটিল এবং যৌগিক, এইগুলোর উদাহরণগুলো বইয়ে যেগুলো দেওয়া আছে স্পেশালি, সেগুলো খুব ভালো মতো পড়তে হবে। অবশ্যই তোমরা 3টা ধরনের পার্থক্যগুলো জানবে, যে জটিল বাক্যের সাথে যৌগিক বাক্যের কি তফাৎ, যৌগিক বাক্যের সাথে সরল বাক্যের কি তফাৎ। এই তফাৎগুলো জানার পর তোমরা যেটা করবে, প্রত্যেকটার আলাদা আলাদা করে উদাহরণগুলো চাইলে তোমরা খাতায় লিখেও পড়তে পারো, আবার বইয়ে দাগিয়েও পড়তে পারো, যে বাক্যের উদাহরণ, বাক্যের উদাহরণ। একটি স্বার্থ। তারপর দেখো নিচের কোনটি যৌগিক বাক্যের উদাহরণ? আমরা জানি যে যৌগিক বাক্য কি, কোনো এই যে কিন্তু, অথবা এই সকল অব্যয় দ্বারা যুক্ত 2টা বাক্যাংশ যখন একসাথে যুক্ত হয় তখন সেটাকে আমরা যৌগিক বাক্য বলি। যেমন এখানে দেখো, যে পরিশ্রম করে সে সুখ লাভ করে, এটা কিন্তু জটিল বাক্য, এটা যৌগিক না। কারণ যৌগিক বাক্যের কিন্তু 2টা যে অংশ থাকবে, সেই দুইটা অংশ কিন্তু আলাদা আলাদা ভাবে স্বাধীনভাবে ব্যবহার করা যাবে, মানে দুইটা কিন্তু কোনোটাই অসমাপ্ত না, দুইটাই সমাপ্ত। যেমন এখানে যে পরিশ্রম করে সে সুখ লাভ করে, এখানে যদি তোমরা এই যে সে সুখ লাভ করে, এটা মূল বাক্য, আর যে পরিশ্রম করে এটা কিন্তু আলাদাভাবে ব্যবহার করা যাবে না। এই অংশটুকু বাদ দিয়ে যদি বলি যে পরিশ্রম করে, এটা কিন্তু কোনো মানে দাঁড়ায় না, তাই এটা হচ্ছে জটিল বাক্য। যখন বিপদ আসে তখন দুঃখও আসে, এইটাও কিন্তু জটিল বাক্য। কারণ কি, যে যখন বিপদ আসে তখন দুঃখ আসে, আমরা তখন দুঃখ আসে এটা বলতে পারি নর্মালি, কিন্তু এইটাকে ছাড়া যখন বিপদ আসে এটার কোনো মানে নাই। তারপরে লোকটি ধনী কিন্তু কৃপণ, এটাকে কিন্তু আলাদা করা যায়, যে লোকটি ধনী কিন্তু লোকটি কৃপণ। যদি তুমি বলো পরের অংশটুকু ছাড়া শুধু প্রথম অংশটুকু বলো যে লোকটি ধনী, অথবা তোমরা, তাহলে কিন্তু এটা একটা পরিপূর্ণ অর্থ দাঁড়ায়। কিন্তু তোমরা যদি প্রথমটুকু বাদ দিয়ে শেষেরটুকু বলো যে লোকটি কৃপণ, তাহলেও কিন্তু এটা একটা পূর্ণাঙ্গ অর্থ দাঁড়ায়। তাহলে এটা হচ্ছে যৌগিক বাক্য। যৌগিক বাক্য হচ্ছে 2টা স্বাধীন বাক্যাংশ যখন একটা অব্যয় দ্বারা গঠিত, যুক্ত হয়ে একটা বাক্য তৈরি করে, তখন আমরা সেটাকে বলি যৌগিক বাক্য। মিশ্র বা জটিল বাক্যের উদাহরণ কোনটা? যখন বিপদ আসে তখন দুঃখ আসে, তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না। তারপর হচ্ছে ছেলেটি গরিব কিন্তু মেধাবী, এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না। এখন দেখো এখানে জটিল বাক্য সম্পর্কে আমরা যেটা জানি, যে এখানে এক বা একাধিক বাক্যাংশ থাকতে পারে এবং এর মধ্যে একটা স্বাধীন বাক্য থাকবে এবং বাকিগুলা মানে নির্ভরশীল বাক্য থাকবে। যেমন এর মধ্যে আছে যখন বিপদ আসে তখন দুঃখ আসে, এখানে তখন দুঃখ আসে এটাই হচ্ছে আসল কথা, এবং এটা মানে এটা স্বাধীন বাক্য, এবং যখন বিপদ আসে এটা হচ্ছে একটা পরাশ্রয়ী বাক্যাংশ। তারপর দেখো তার টাকা আছে কিন্তু তিনি দান করেন, এখানে কিন্তু অব্যয় দ্বারা যুক্ত রয়েছে 2টা স্বাধীন বাক্য। যদি বলি তার টাকা আছে, এটাও চলবে। যদি বলি তিনি দান করেন না, এটাও চলবে, একা একাই চলবে, মানে বাকি অংশটুকু দরকার হবে না। তাহলে এটা হচ্ছে না, এটা যৌগিক বাক্য। তারপর ছেলেটি গরিব কিন্তু মেধাবী, এটাও সেম, ছেলেটি গরিব কিন্তু ছেলেটি মেধাবী, 2টা কিন্তু আলাদা কথা, মানে আলাদা আলাদা ভাবে ব্যবহার করা যায়। এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না, এটাও একই, যে এতক্ষণ অপেক্ষা করলাম এটা একটা স্বাধীন বাক্য, কিন্তু গাড়ি পেলাম না বা গাড়ি পেলাম না এটা একটা আলাদা শব্দ, আলাদা বাক্য। 2টাকে এই কিন্তু দ্বারা যুক্ত রয়েছে, তার মানে এটা আমাদের যৌগিক।
তাহলে জটিল আমরা কি পাচ্ছি, যখন বিপদ আসে তখন দুঃখ আসে। তো আশা করছি তোমরা এটার ব্যাখ্যাগুলো খুব ভালো মতো জানো, তোমরা ক্লাসগুলো করেছো, যার কারণে তোমাদের এখন যেটা করতে হবে পরীক্ষার জন্য পড়ার জন্য মিশ্র যৌগিক সরলের উদাহরণগুলো বারবার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুত হবে। বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে অর্থের সঙ্গতি ও ভাবের মিলবন্ধনকে কি বলে? এখন আমরা জানি যে সার্থক বাক্যে 3টা গুণ থাকে, একটা হচ্ছে কি আকাঙ্ক্ষা, আর একটা যোগ্যতা, আর একটা আসক্তি। আকাঙ্ক্ষা কি? যে শোনার আকাঙ্ক্ষা, পরবর্তী অংশ জানার আকাঙ্ক্ষা। তারপর এখানে আরেকটা আছে যেটার নাম হচ্ছে আসক্তি। আসক্তি কি বলতো? আসক্তি হচ্ছে যে কোনো বাক্যের কোনো যে সিকোয়েন্স, যে কর্তা কর্ম তারপরে ক্রিয়া, এটার একটা সিকোয়েন্স মেনটেন করা, এবং এটা এলোমেলো হয়ে গেলে তখন কিন্তু আসক্তির ব্যাঘাত ঘটে। এবং যোগ্যতা কি? যখন ভেতরের পদগুলোর মধ্যে একটা অর্থ থাকবে এবং একটা অর্থ মেনটেন করে তারা চলবে, তখন সেটাকে আমরা যোগ্যতা বলবো। তো এখানে দেখো বলেছে বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে অর্থের সঙ্গতি থাকতে হবে, একটা অর্থ থাকতে হবে, মিল থাকতে হবে কথার মধ্যে। একদম গাছ উড়ে যাচ্ছে, গাছে পাখি ধরে, এই টাইপের কথা না, যেটা মিলবে এই টাইপের সঙ্গতি যৌক্তিক কোনো কথা, সেটাকে বলা হয় যোগ্যতা। সেই গুণটাকে, বাক্যের সেই গুণটাকে বলা হয় যোগ্যতা। অধীন খণ্ডবাক্য কয় রকমের হয়? অধীন খণ্ডবাক্য 3 রকমের হয়। তার মানে আমাদের এখানে খণ্ডবাক্যগুলোও জানতে হবে। দেখো, ছেলেটি গরিব কিন্তু মেধাবী, এটা কোন বাক্যের উদাহরণ? এটা হচ্ছে যৌগিক বাক্যের উদাহরণ। আমাদের সরল বাক্য চিনতে খুব একটা সমস্যা হয় না, কিন্তু আমাদের যেটা সমস্যা হয় যৌগিক এবং জটিলের মধ্যে আমরা মাঝে মাঝে গুলায় ফেলি। আবার অনেক সময় পরীক্ষায় প্রশ্নটাও একটু কঠিন জটিল থাকে, যার কারণে মনে হয় যে কোনটা হবে উত্তরটা বোঝা যায় না, যার কারণে সরল বাদ দিয়ে যৌগিক এবং জটিলটা খুব ভালো মতো আগে পড়তে হবে। সরলটা তোমরা এমনি রিভিশন দিয়ে যেতে পারো। যেমন কোনটি সরল বাক্য? দেখো এখানে দুঃখ এবং বিপদ, এবং আছে, এবং অব্যয়, এটা হবে যৌগিক। আমি বহু কষ্ট করেছি ফলে সাঁতার শিখেছি, এটা হচ্ছে আমি বহু কষ্ট করার ফল, তার মানে এটা একটা জটিল বাক্য। এটা যৌগিক বাক্য। যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে, এটা হচ্ছে জটিল বাক্য। জগতে অসম্ভব বলে কিছু নেই, দেখো এটা একটাই খণ্ডবাক্য, এখানে একটাই বাক্য, এর সাথে কোনো খণ্ডবাক্য নেই, তাহলে এটাই হচ্ছে সরল বাক্য। আমরা বুঝবো যে যেটাতে একটা মাত্র ক্রিয়া এবং একটা মাত্র কর্তা থাকে, সেই বাক্যকে মূলত বলা হয় সরল বাক্য। তারপর কোনটি সরল বাক্য? এখানে দেখো বিপদ এবং দুঃখ একই সাথে আসে, এটা হবে না। জগতে একই প্রশ্ন ঘুরিয়ে ফিরে দেয়া। আচ্ছা, এটা দেখি, আমরা বড়শি দিয়ে নারকেল পারি, বাক্যটিতে কিসের অভাব রয়েছে? বড়শি দিয়ে কি নারকেল পারা যায়? তোমরা বলো। না, যেখানে অর্থের মিল বা ভাবের মিল থাকবে না যেই বাক্যে, সেখানে যোগ্যতার অভাব হবে। তার মানে আমাদের এই গুণগুলোর উদাহরণ কোথায়, কোন গুণ মিসিং থাকলে, কোনো বাক্যে গুণ মিসিং থাকলে এটা ধরতে পারার যে ক্ষমতা, সেটাও থাকতে হবে। মানে তোমার বুঝতে হবে যে কোথায় যোগ্যতা নেই, কোন বাক্যে যোগ্যতা নেই, কোন বাক্যে আসক্তি নেই, কোন বাক্যে আকাঙ্ক্ষা নেই, এটা একটু প্র্যাকটিস করে যেতে হবে। এবং আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা 3টার মধ্যে কনফিউজিং হওয়া যাবে না, যে ধরো তো অনেক সময় হয় যে ভুলে যাই, যার কারণে আকাঙ্ক্ষাকে আসক্তি বা আসক্তিকে, সাধারণত আকাঙ্ক্ষা নামটাতেই বোঝা যায় যে আকাঙ্ক্ষা মানে কি জানার আকাঙ্ক্ষা, বাক্যের পরের অংশ জানার আকাঙ্ক্ষা, অসমাপ্ত কোনো বাক্যের পরবর্তী অংশ কি হবে এটা জানার আকাঙ্ক্ষা। তার মানে কোনো একটা বাক্যকে অবশ্যই আকাঙ্ক্ষার পূরণ ঘটাতে গেলে পুরো বাক্যটা একসাথে প্রকাশ করতে হয়। কিন্তু মেইন সমস্যা হয় আসক্তি এবং যোগ্যতার, অনেক সময় যোগ্যতা আসক্তি উল্টাপাল্টা হয়ে যেতে পারে, এটা একটু খেয়াল রাখতে হবে। তারপর দেখো, গঠন অনুসারে বাক্য 3 প্রকার। তাহলে আমরা মোটামুটি বাক্যে যে জিনিসগুলো পড়বো, আমরা বলেছি যে আমরা 3টা যে ধরন রয়েছে তার মধ্যে যৌগিক এবং জটিলকে বেশি প্রাধান্য দেবো, এবং এই দুইটার মধ্যে যে উদাহরণগুলো রয়েছে উদাহরণগুলোর মধ্যে পার্থক্য খুঁজে বের করার চেষ্টা করব, প্র্যাকটিস করব বেশি বেশি। আরেকটা যেটা করব, বাক্যের যে 3টা গুণ রয়েছে, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এই 3টার উদাহরণ ভালো মতো জানবো, এবং 3টার ভেতরের পার্থক্যগুলো কি কি এটাও ভালো মতো জানতে হবে। তাহলে বাক্য থেকে মোটামুটি আমাদের এইটুকু বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে। তারপর আসি বিরাম চিহ্ন। আচ্ছা, বিরাম চিহ্নে কিন্তু তোমাদের বইয়ে অনেকগুলো বিরাম চিহ্ন দেওয়া আছে, তাই না? তোমরা কিন্তু সব বিরাম চিহ্নই পড়বে, কিন্তু বেশি গুরুত্ব দেবে কোনটা? কমা। বেশি গুরুত্ব দেবে কমা এবং হাইফেন। সাধারণত কমা থেকে বেশিরভাগ সময় প্রশ্ন হয়ে থাকে, এবং কমাটা একটু গুরুত্বপূর্ণ। হাইফেন এবং উদ্ধৃতি চিহ্ন, এবং যেই সকল চিহ্নে
কোনো বিরতি থাকে না সেই সকল চিহ্নর নামগুলো একটু মনে রাখতে হবে, অর্থাৎ বিরতিহীন চিহ্ন যেগুলোতে বিরতি থাকে না। আমি লিখলাম বিরতিহীন যে সকল চিহ্ন রয়েছে সব কয়েকটা ভালো মতো মনে রাখতে হবে যে এগুলোতে কোনো রকম বিরতি হয় না, বিরতিহীন চিহ্ন। এখন আমরা কয়েকটা প্রশ্ন দেখি এখানে। কমা অপেক্ষা দ্বিগুণ সময় থামার প্রয়োজন হলে তখন কোন চিহ্ন বসে? সেমিকোলন। তাহলে কমার সাথে সেমিকোলন কিন্তু সম্পর্কিত, যে কমা যতক্ষণ থামতে হয় তার ডাবল হচ্ছে সেমিকোলন। তারপর একই পদের একাধিক শব্দ পাশাপাশি ব্যবহৃত হলে কোন জ্যোতি চিহ্ন বসে? একই একই পদের, যেমন ধরো একই পদ যদি বলি, আমরা বিশেষ্য পদ কয়েকটা ধরি, যে রহিম, করিম, সুমি, তারপর আর কি জব্বার, ধরো বললাম চারটাই কিন্তু বিশেষ্য, চারটাই মানুষের নাম এবং চারটা একই পদ। তাহলে আমরা চারটাকে আলাদা করার জন্য কোন বিরাম চিহ্ন ব্যবহার করব? কমা। কমা থেকে বেশিরভাগ সময় পরীক্ষায় আসে, এবং কিছু আনকমন চিহ্ন আছে যেমন উদ্ধৃতি চিহ্ন বা ইলেক চিহ্ন, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় হচ্ছে এই আনকমন যে বিরাম চিহ্নগুলো রয়েছে এগুলো থেকেও প্রশ্ন হতে পারে। যেমন বাক্যে উদ্ধরণ চিহ্নের মধ্যে উদ্ধরণ চিহ্ন কোনটা? এই যে বাক্যে যখন কোনো কিছু উল্লেখ করা হয়, কারো নাম বা কোনো কিছু গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়, তখন ওপরে দুই সাইডে এই ওই শব্দটার উপরে দুইটা কমা থাকে, সামনে একটা পেছনে একটা। এই উদ্ধরণ চিহ্নের আগে দেয়া হয় কমা। দেখো, দুটো বাক্যের মধ্যে ভাব বা অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্নটি ব্যবহার করে? সেমিকোলন। আমাদের সেমিকোলনটাও কিন্তু দ্বিতীয় গুরুত্বপূর্ণ কমার পরে। কমা এবং সেমিকোলন দুইটাই গুরুত্বপূর্ণ। কমা, সেমিকোলন, হাইফেন। তারপর যে সকল চিহ্নে কোনো বিরতি হয় না সেগুলোর নাম মনে রাখতে হবে। এবং বিরাম চিহ্ন আসলে খুব একটা কঠিন কিছু না, একটু পড়লেই পারা যায় সব। মোটামুটি এখান থেকে ভুল হয় না তেমন, খুব একটা জটিল প্রশ্ন আসে না। বানান। আচ্ছা, বানান থেকে আমরা কি পড়বো? বানান থেকে আমরা খুব ভালো মতো আগে নত্ব আর সত্য বিধানের পার্থক্য এবং উদাহরণ ভালো মতো পড়ব। নত্ব বিধান, নত্ব ও সত্য। কেন? কারণ এই নত্ব আর সত্য আমাদেরকে শিখায় যে কোথায় মূর্ধন্য হবে, কোথায় দন্তন্য হবে, কোথায় মূর্ধন্য স হবে, কোথায় দন্তস্ব বা তালব্য হবে। তো সাধারণত নত্ব এবং সত্যই হচ্ছে বানানের প্রধান যে নিয়ম, সেই নিয়মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে নত্ব এবং সত্য বিধান। এবং বাকি যে বানানের নিয়মগুলো রয়েছে সেগুলো অনেক বেশি বিক্ষিপ্ত, দেখা যায় সেগুলো গুছানো কোনো নিয়ম না। যেমন এটা একটা গুছানো নিয়ম, নত্ব সত্য বিধান একটা গুছানো নিয়ম, এরকম কোনো গুছানো নিয়ম আসলে বানানো অংশে নাই। যেগুলো আছে সেগুলো অনেক বেশি স্কেটার, ছড়ানো ছিটানো, এবং সেগুলো মানে অনেক অনেক সময় চোখের উপর ভরসা করে এটাতে থাকতে হয়, যে চোখ অনেক সময় চারটা অপশন দেখলে বুঝতে পারে যে কোনো একটার মধ্যে ঝামেলা আছে, কিন্তু কি ঝামেলা আছে এটা ধরা যায় না, সাধারণত ওইটাই দেখা যায় উত্তর হয়। তো এরকমই হয়, নত্ব সত্য বিধান ভালো মতো জানতে হবে এবং এর উদাহরণগুলো জানতে হবে। উদাহরণ, নত্ব সত্যের উদাহরণ, এবং নত্ব সত্য কোথায় কোথায় হয় না, নত্ব সত্য কোন কোন জায়গায় হয় না, যেমন ইংরেজি বা বিদেশি কোনো শব্দে কিন্তু নত্ব এবং সত্য এখানে খাটে না। নত্ব সত্য কোথায় হয় না, কোথায় বসে না, বা কোথায় অ্যাপ্লাই করা যায় না নত্ব সত্যের নিয়মগুলো, এটা জানতে হবে। এখন আমরা দেখি এখানে কয়েকটা প্রশ্নের নিচের কোন বানানটি সঠিক সঠিক এখন যদি আমরা দেখি এখানে চারটা, বিদুষী, বিদুষী, সরস্বতী, জননী। এখানে দেখো, এখানে দীর্ঘ উকার আর হ্রস্ব উকারের বিষয় আছে, এবং বিদুষী বানান হচ্ছে রস্যি উকার হবে। এই জিনিসটা, এগুলো পরীক্ষায় কিছু আনকমন আসতে পারে, নিবাদনে সিদ্ধ বা একটু ব্যতিক্রম ধর্মী। তো তোমরা যেটা করবে, সবার আগে বইয়ের উদাহরণগুলো বানান ভালো মতো শিখে যাবে, এবং বাকিটা আসলে তোমরা চেষ্টা করবে বাকিগুলো এভাবে একটা করে এলিমিনেট করে। যেমন জননী, জননী তো সঠিক না এখানে। সরস্বতী, সরস্বতী বানানো এখানে ঠিক না, এখানে একটাতে দন্ত শয় ব হবে না। তারপর এখানে দেখো বিদুষী, বিদুষী তাহলে কোনটা হবে? বিদুষী যেহেতু বিদ্যান বিদুষী, বিদুষীতে হ্রস্ব উকার হয় সবসময়, তাই এখানে হ্রস্ব উকার বসবে। তারপরে এখানে দেখো নিচের কোন বানানটি সঠিক? নিচের আশিস, এখানে আশিস বানান ভুল আছে, রস্বইকার হবে। দুর্নীতি, দুর্নীতি বানানো এখানে ভুল আছে। কিশোরী, কিশোরীতেও ভুল আছে। এবং মুমূর্ষু, উত্তর হবে মুমূর্ষু, কারণ এখানে মূর্ধন্য স আছে, তো উত্তরটা দেখো মূর্ধন্য স দিয়ে হয়েছে।
ম্যাক্সিমাম উত্তর কিন্তু মূর্ধন্য স রিলেটেড, মূর্ধন্য স বা মূর্ধন্য রিলেটেড, তাই নত্ব এবং সত্য এখানে পড়লে তোমাদের উদাহরণগুলো, নত্য সত্যের উদাহরণগুলো পড়লে যেটা হবে তোমরা ওই বানানগুলো ভালো মতো পারবে, এবং অপশনে দেখা যায় ওই অপশনগুলোই থাকে, ওই উত্তরগুলোই থাকে। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কোন প্রতিষ্ঠানের অনুমোদিত বানান রীতি মানা হয়? বাংলা একাডেমি। সাধারণত বাংলা একাডেমির ওপরেই এই যে বাংলা বানানের নির্ধারণ, বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তন আসে। আগে ঈদ লেখা হতো দীর্ঘ ইকার দিয়ে, এখন হ্রস্ব ইকার দিয়ে। এই নিয়মগুলোর যে স্বীকৃত একটা নীতি তৈরি করা, সেটার কাজ কে করে? বাংলা একাডেমি করে। দেখো নিচের কোন বানানটি সঠিক? দুর্নীতি। দয় রস্যুকার, দয় রস্যুকার হয়, দয় দীর্ঘ উকার হয় না, হ্রস্ব উকার হয় দুর্নীতিতে। তো এই হ্রস্ব উকার দীর্ঘ উকার এগুলো কোথায় বসছে? নত্য সত্য এবং হ্রস্ব ইকার দীর্ঘ ইকার, এই জিনিসগুলো খেয়াল করতে হবে, এই জিনিসগুলো মূলত বেশি ফোকাস দিতে হবে। তারপর আমরা অভিধান অংশে যাই। অভিধান অংশে খুব কম প্রশ্ন হয় এবং প্রায় হয়ই না বলতে গেলে। তাই অভিধানের যে বেসিক জিনিস আমরা জাস্ট এইটুকু জানবো, যে যেমন অভিধানের অপর নাম কি? অভিধানের অপর নাম হচ্ছে শব্দকোষ। এটা কিন্তু তোমরা এমনিও জানতে, বিশ্বকোষ, অর্থকোষ, জ্ঞানকোষ এগুলো তো হবে না, এটা জানা জিনিস। তাই অভিধান থেকে তোমরা মূলত বেসিক লেভেলের যে প্রশ্নগুলো এগুলো পড়ে যাবে। যেমন অভিধানের শীর্ষ শব্দের অর্থ, ব্যাখ্যা ও ব্যবহার যেভাবে বিধৃত থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ভুক্তি। শীর্ষ শব্দের মানে অর্থের পাশাপাশি এবং আরো এক্সট্রা অনেক কিছু লেখা থাকে না, যে ওই ওই শব্দ দিয়ে কি কি বাক্য তৈরি করা যায়, বা ওই শব্দের সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এই অংশটাকে বলা হয় ভুক্তি, বাংলায় বলে ভুক্তি। অভিধানে মোটা হরফে মুদ্রিত শব্দকে কি বলা হয়? শীর্ষবিন্দু, মোটা হরফে। অভিধান থেকে জাস্ট বেসিক বেসিক একদম নলেজগুলো জেনে যাবে। এখান থেকে হাইয়েস্ট একটার বেশি আসলে প্রশ্ন হয় না, বেশিরভাগ সময় হয়ও না। শব্দার্থ। শব্দার্থ থেকে আমরা কি কি পড়বো? শব্দার্থ থেকে আমরা গুরুত্বপূর্ণ বাগধারাগুলো জানবো, গুরুত্বপূর্ণ প্রবাদ বাক্যগুলো আগে জানবো, এবং এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের বাগধারা এবং প্রবাদ বাক্যগুলোর যে বাক্যগুলোতে ব্যবহার হয়েছে সেই বাক্যগুলো দিয়ে মনে রাখতে হবে, বাক্যগুলো পড়তে হবে। তাহলে যেটা হবে যে বাক্যে পড়তে গেলে আমাদের মাথায় গেঁথে যায় যে ওই বাগধারাটার উত্তর আসলে এইটা ছিল। যেমন তামার বিষ, তামার বিষ মানে কি? অর্থের কুপ্রভাব। এখন আমাদের কিন্তু মনে রাখা সম্ভব না যে তামার বিষ মানে অর্থের কুপ্রভাব। তোমরা এভাবে মনে রাখতে পারো যে ছেলেটি তামার বিষে বিষাক্ত হয়ে গেছে, তার মানে বিষাক্ত হয়ে বকে গেছে বা বখাটে হয়ে গেছে। ছেলেটি টাকার কুপ্রভাবে সে নষ্ট হয়ে গেছে। তামার বিষ আরো অন্যভাবে বোঝা যায়, যেমন মেইন শব্দটা থেকে রিলেট করা অর্থকে। যেমন তামার বিষ, তামা মানে কি? তামা দিয়ে হচ্ছে এই কয়েনগুলো তৈরি করা হয়, বা আগে এক সময় যে পয়সা বা টাকাটা হচ্ছে তামা দিয়ে তৈরি করা হতো, যে কয়েনটা, পয়সাটা, মুদ্রাটা আর কি। তো এইটাকে একটা বিষ হিসেবে দেখানো হয়েছে, মানে এইটার যে বিষাক্ত রূপ বা এইটার যে খারাপ প্রভাব এটাকে বোঝানো হয়েছে। এইভাবে তোমরা মেইন অর্থের সাথে বাগধারাটার একটা সংযোগ তৈরি করেও মনে রাখতে পারো, এতে তোমাদের পড়ার জন্য ইজি হবে। তারপর দেখো চন্দ্র শব্দের সমার্থক শব্দ কি? শশাঙ্ক। আমরা এখানে শব্দার্থে পড়বো সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা এবং প্রবাদ বাক্য, এগুলো খুব ভালো মতো পড়তে হবে। কাপড়টির রং পাকা। এখানে পাকা কি অর্থে ব্যবহার করা হয়েছে? পাকা এখানে স্থায়ী, যে কাপড়টির রং পাকা মানে পরিপক্ক না, তার মানে আমাদের এখানে সমচ্চারিত শব্দ, যে একই রকম উচ্চারণ কিন্তু অর্থ ভিন্ন। আবার বাক্যে যখন বসে তখন অর্থ পরিবর্তন হয়ে যায়। এই জিনিসগুলো একটু উদাহরণ, আসলে উদাহরণই সব। উদাহরণ ভালো মতো পড়তে পারলে বাংলা ব্যাকরণ আসলে কিছুই না। তোমার যদি মেইন ব্যাকরণ মাথায় নাও ঢোকে, তুমি উদাহরণ জাস্ট পড়ে যাও, বা মেইন ব্যাকরণ পড়ার যদি টাইম নাও থাকে, জাস্ট উদাহরণটা দেখে যাও যে এটার মধ্যে এই উদাহরণগুলো আছে। উদাহরণ পড়লেই দেখবে অনেক। এই বাংলা ব্যাকরণ মানেই হচ্ছে উদাহরণ, উদাহরণ এবং উদাহরণ। ইঁদুর কপালে, বাগধারাটির অর্থ কি? বন্ধ ভাগ্য। দেখো কপালে যদি ইঁদুর উঠে যায়, সেটা কি খারাপ কিছু, ভালো কিছু হবে? অবশ্যই না। এটা বলতে বোঝায় খারাপ ভাগ্য। ছেলেটি অঙ্কে কাঁচা। এখানে কাঁচা বলতে এটা না যে অপরিপক্ক, বা কাঁচা মানে যেটা এখনো শুকায়নি, একদম কাঁচা অবস্থায় রয়েছে, যেটা আমরা ফলের ক্ষেত্রে বলি যে কাঁচা, অপরিপক্ক। এখানে কাঁচা বলতে বোঝানো হয়েছে যে ছেলেটি অঙ্কে দুর্বল। বাক্য দেখলে সাধারণত বোঝা যায় যে অর্থ কি হবে। শব্দার্থ অংশটা খুব একটা কঠিন কিছু না, এটা একদমই সহজ। নিরীহ শব্দের বিপরীত শব্দ কি হবে? দুর্দান্ত। নিরীহ, দুর্দান্ত। তারপর শিবরাত্রির সলতে, বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে একমাত্র সন্তান। শিবরাত্রিতে এটা হচ্ছে একটা পৌরাণিক অর্থে এটা ব্যবহার করা হয়, যে শিবরাত্রির একমাত্র এটা সলতে হিসেবে বলতে বোঝানো হয় যে একমাত্র বংশের বাতি বা একমাত্র সন্তান। রমণীয় এর সঠিক অর্থ কি? মনোহর, রমণীয়।
রমণী মানে নারী, নারী হচ্ছে সৌন্দর্যের প্রতীক, যার কারণে বলা হয় যে রমণীয় কোনো কিছু, রমণীয় মানে সেটাকে বোঝানো হয় যে সুন্দর, মনোহর। বাজি শব্দের প্রতিশব্দ কি? বাজি শব্দের প্রতিশব্দ হচ্ছে অশ্ব। আমাদের প্রতিশব্দ, বিপরীত শব্দ, বাগধারা এবং আহ প্রবাদ বাক্য, এই জিনিসগুলো এবং সমচ্চারিত শব্দ, এই জিনিসগুলার আমরা ভালো মতো জানবো, পড়বো। অগ্নি শব্দের সমার্থক শব্দ কি? অগ্নি শব্দের সমার্থক শব্দ হচ্ছে বহ্নি। ভানু হচ্ছে সূর্যের আরেক নাম। তুরঙ্গ মানে হচ্ছে ঘোড়া, এবং তড়িৎ মানে কি? তড়িৎ মানে দ্রুত। ঢাকার বিপরীত শব্দ কি হবে? ঢাকার বিপরীত শব্দ দেখো চট্টগ্রাম দেওয়া আছে, উত্তর কি চট্টগ্রাম হবে? না। ঢাকার বিপরীত শব্দ কি হবে? খোলা। তোমার কথায় আমি রাজি বাক্যে কথা কি অর্থে ব্যবহৃত হয়েছে? তোমার কথায় আমি রাজি মানে তোমার কোন কথায়? কথা বলতে তুমি যা বলবে তাই, মানে তুমি যখন কাউকে কোনো কিছু বলো এবং সে যখন বলে যে ঠিক আছে আমি তোমার কথায় রাজি, তার মানে তুমি তাকে অবশ্যই কিছু না কিছু একটা প্রস্তাব করেছো, বা কোনো একটা কিছু চেয়েছো, কোনো একটা কিছু বলেছো যে এটা আমি করতে চাই বা চলো এটা করি, মানে কোনো কিছু প্রস্তাব জানানো, তাহলে এটা হবে প্রস্তাব। অটবি শব্দের সমার্থক শব্দ কি? বন। বনকে বলা হয় অটবি। এবং এটা পাওয়ার পরে তোমরা একটু নিজে নিজে ট্রাই করবে যে তোমরা পারছো কিনা উত্তরগুলা। দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ বাগধারা দিয়ে দেওয়া আছে তোমাদের পরীক্ষায় আসার মতো। এর মধ্যে আছে অকাল কুষ্মাণ্ড মানে হচ্ছে অপদার্থ। অকাল কুষ্মাণ্ড বলতে বোঝানো হয় যে কুষ্মাণ্ড মানে হচ্ছে কুমড়া, যেই কুমড়া অকালে পাকে বা অকালে হয় সেটা মূলত খাওয়া যায় না, ওটা খাওয়ার অযোগ্য, যার কারণে অপদার্থ। অপদার্থ মানে যারা কোনো কাজেই আসে না, একদম কোনো কাজে লাগে না, গুড ফর নাথিং, তাদেরকে বলা হয় অপদার্থ। অকাল কুষ্মাণ্ড বলতে আমরা বুঝি যে সেই কুমড়া মানে অকাল কুষ্মাণ্ড হচ্ছে কুমড়া অকালে যেটা জন্মায়। তো দেখো এটাকে মূলত অপদার্থ বলতে বোঝানো হচ্ছে বা এই অর্থে ব্যবহার করা হচ্ছে। আমরাগাছি করা। আমরাগাছি করা মানে তোষামুদে করা, তোষামুদে। তারপর দেখো কাপুরে বাবু মানে বাহ্যিক সভ্য, বাইরে থেকে একদম ফিটফাট, ভেতরে সদরঘাট, বাইরে একদম মানে খুবই ফিটফাট অবস্থা, সেটাকে বলা হচ্ছে কাপড়ে বাবু। ঘর থাকতে বাবুই ভেজা, সুযোগ থাকতে কষ্ট। ঘর আছে কিন্তু তারপরেও বাবুই পাখি ভিজে যাচ্ছে, তার মানে সুযোগ আছে, ঘর থাকতে বলতে বোঝানো হচ্ছে সুযোগ আছে তারপরেও কষ্ট করতে হচ্ছে। চোখে সাঁতার পানি মানে অতিরিক্ত মায়া কান্না, একদম অতিরিক্ত কেঁদে একদম বন্যা করে ফেলা, একদম সাঁতার করার মতো পানি বের করে ফেলা, এটাকে বুঝাতে বলা হচ্ছে চোখে সাঁতার পানি। ছেঁড়া চুলে খোপা বাঁধা। চুল যদি ছেঁড়া থাকে সেটা তো খোপা বাঁধা যাবে না, কারণ খোপা বাঁধার জন্য একটা মাথা আগে থাকতে হয়, মাথার সাথে চুল লাগানো অবস্থায় থাকতে হয়। যদি মাথা থেকে চুল ছিঁড়ে যায় তাহলে তো সেটা দিয়ে আর খোপা বাঁধা যায় না, এটা একটা বৃথা চেষ্টা। ব্যাঙের আধুলি। ব্যাঙের আধুলি মানে সামান্য অর্থ, মানে ব্যাঙের ব্যাঙের যে যতটুকু হচ্ছে সঞ্চয় সেটা কি খুব বেশি কিছু হবে না, এটাকে বুঝাতে, সামান্য অর্থ বুঝাতে এটা ব্যবহার করা হচ্ছে। পাগের গোদা। পাগের গোদা মানে দলপতি, একদম পাগের যে সামনে থাকে কোনো একটা, দেখবে যে যদি কাকের একটা দল, পাখির একটা দল যদি আকাশে উঠতে দেখো, দেখবে সামনে একটা পাখি আছে এবং পিছনে সবগুলো যাচ্ছে, তো এটাকে বলা হয় পাগের গোদা। কোনো একটা পাগ, ভেড়ার পাগ, যেমন ভেড়ার পাগেই সামনে একটা থাকে, সবসময় ভেড়া থাকে, সেটাকে বলা হয় পাগের গোদা বা নেতা। সোনার পাথর বাটি অসম্ভব বস্তু। সোনার বাটি হতে পারে কিন্তু সোনার পাথর মানে সোনার কি পাথরের তৈরি বাটি এরকম কিছু হয় না আসলে, সেটা অসম্ভব বস্তুকে বুঝাতে ব্যবহার করা হয়। এখন আমরা রচনামূলক অংশটা দেখি। আমরা যে কয়েকটা টপিক দেখলাম মূলত এই কয়েকটা টপিকই পরীক্ষার জন্য বেশি অতিরিক্ত গুরুত্বপূর্ণ, এবং এই সকল টপিকের যে বিষয়গুলো আমি বলেছি সেগুলো যদি তোমরা একটু ভালো মতো দেখো, খেয়াল করো, তাহলে দেখবে পরীক্ষায় কমন পাচ্ছ বা নিজের একটু কনফিডেন্স গ্রো করবে। স্পেশালি তোমরা চেষ্টা করবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে উদাহরণটা খুব ভালো মতো পড়তে, প্রত্যেকটা বিষয়। রচনামূলকে দেখো তোমাদের এখানে প্রবন্ধ রচনার জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ রচনার নাম দেওয়া আছে, যেমন বাংলাদেশের কৃষক, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, ছাত্র জীবনে দায়িত্ব কর্তব্য, শ্রমের মর্যাদা, অধ্যবসায় এবং স্বদেশ প্রেম। যতগুলো রচনা রয়েছে তার মধ্যে কয়েকটা প্রবন্ধ রচনা একটু বেশি গুরুত্বপূর্ণ, গুরুত্ব সহকারে পড়ার মতো। এবং আমরা এখানে একটা নমুনা দেখব, বিজ্ঞানের অবদান, এটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, তখন তোমরা এখান থেকে চাইলে পড়তে পারো, এটা নমুনার জন্য দেয়া। দেখো এখানে প্রথমে সূচনা দিয়ে শুরু করবো, এবং আমি আসলে প্রেফার করি যখন আমরা কোনো প্রবন্ধ রচনা লিখবো তখন শুরুটা একটা কোনো কবিতার লাইন বা খুব সুন্দর একটা উক্তি, যার উক্তি নেব তার নাম সহ সুন্দর করে কোটেশন দেয়া, সুন্দর করে উদ্ধৃতি চিহ্ন দিয়ে দেয়া, এটা দিলে যেটা হয় এটা দেখতে অনেক সুন্দর লাগে।
তো তোমরা হচ্ছে চাইলে এখন গুগল আছে, গুগলে সার্চ করে ওই রিলেটেড ধরো অধ্যাবসায় দিয়ে লিখবে, অধ্যাবসায় রিলেটেড কোনো একটা উক্তি নিতে পারো, যেটা দিয়ে অনেক সুন্দর করে ইংলিশ উক্তি হতে পারে বা বাংলা উক্তি হতে পারে, যেটা দিয়ে শুরু করলে দেখতে সুন্দর লাগে। তারপর চাইলে তুমি পয়েন্ট করে লিখতে পারো, আবার ঢালাভাবে লিখতে পারো। পয়েন্ট করে লেখাটা বেশি ভালো, কারণ পয়েন্ট করে লিখলে দেখতে অনেক গুছানো লাগে, দেখতে সুন্দর লাগে, এবং জিনিসটা অনেক স্ট্রাকচার্ড হয়। যেমন এখানে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে। দৈনন্দিন জীবনে বিজ্ঞান, প্রথমে আমাদের প্রাত্যহিক জীবনে বিজ্ঞানের কথা বলা হয়েছে। তারপর দেখো শহরের জীবনে বিজ্ঞান, গ্রামীণ জীবনে বিজ্ঞান। শহরের বিজ্ঞান এবং গ্রামের বিজ্ঞান যেহেতু পার্থক্য আলাদা রয়েছে, দুইটা আলাদা আলাদাভাবে দেখানো রয়েছে। এবং তোমার যে সব মুখস্থ করতে হবে তা না, তুমি সূচনা এবং যে উপসংহারটা রয়েছে তুমি চাইলে দুইটা জাস্ট মুখস্থ করতে পারো এবং ভেতরেরটা দেখে যেতে পারো খুব ভালো মতো। এবং বাসায় যদি দুই একবার প্র্যাকটিস করো তাহলে তোমাদের জন্য আরো ইজি হবে। এবং ভেতরে যদি কোনো ঐতিহাসিক প্রবন্ধগুলোর ভেতরে যদি কোনো তথ্য থাকে, সেই তথ্যগুলো খুব ভালো মতো মুখস্থ করতে হবে, যাতে পরীক্ষায় গিয়ে উল্টাপাল্টা না হয়ে যায়। এবং তথ্যগুলো শুরুর দিকে দেওয়ার চেষ্টা করবে, আবার শেষের দিকে দেওয়ার চেষ্টা করবে। তাহলে যেটা হবে যে টিচাররা শুরুতে এবং শেষে যখন পড়বে তখন তাদের চোখে পড়বে এবং তথ্য দিকে আসলে ভালো। তারপর দেখো গ্রামীণ জীবনে উপসংহার দিয়েই শেষ করেছে। তোমরা চাইলে আরো অনেক কিছু দিতে পারো, যে বর্তমানে আধুনিক জীবন বিজ্ঞানের আধুনিকায়নের বিজ্ঞানের প্রভাব বা গ্লোবাল ওয়ার্মিং, বিজ্ঞানের অপকারিতা, আরো অনেক কিছু ছোট ছোট টপিক চাইলে অ্যাড করা যায়। এবং এটাতে যেহেতু অনেক নাম্বার, চেষ্টা করবে এটাতে খাতা ভরে লেখার, অনেক বেশি লেখার। এবং শুধু মানে ভেতরে জাস্ট কোনো রকম কিছু দিয়ে লিখলেই যে হবে তা না, খাতা একদম ভর্তি করে দিবে তা না, ভিতরে আসলে একটু চেষ্টা করবে ভালো মতো লেখার, মানে ভাষাগুলো একটু সুন্দর করে লেখার। দেখো এখানে ছাত্র জীবনে আরেকটা দেয়া আছে সূচনা। তো তোমরা চেষ্টা করবে, দেখো এটা ঢাকা বোর্ড, যশোর বোর্ড, রাজশাহী এবং চট্টগ্রাম বোর্ড 2015 সালে এটা এসেছে ছাত্র জীবন। তোমরা সূচনায় চেষ্টা করবে অনেক সুন্দর একটা উক্তি দিয়ে, একইভাবে একই কথা এখানেও বলবো। তারপর দেখো ছাত্র জীবনের গুরুত্ব কর্তব্য আলাদা আলাদা ভাবে দিয়েছে। তোমরা চাইলে এমন করতে পারো, ছাত্র জীবনের গুরুত্ব কর্তব্য দিয়ে একটা পয়েন্ট করে লিখতে পারো, যেহেতু একই কথা দুইবার হয়ে যায়। তারপর লক্ষ্য নির্ধারণ, চরিত্র গঠন, খেলাধুলা ও স্বাস্থ্য গঠন, জনসেবামূলক কাজে অংশগ্রহণ। তারপর দিতে পারো পিতামাতার প্রতি ছাত্রদের দায়িত্ব, পিতামাতার প্রতি কর্তব্য, এটা হচ্ছে ভেতরে একটা পয়েন্ট হিসেবে দিতে পারো। তারপর অধ্যাবসায়, ছাত্র জীবনে অধ্যাবসায়ের গুরুত্ব, এইটাও একটা পয়েন্ট করে দেওয়া যায়। ইউনিক ইউনিক পয়েন্ট লেখা যায় আসলে, কিন্তু চেষ্টা করবে বেশি ইউনিক করতে গিয়ে আবার আসল যেই পয়েন্টগুলো সেগুলো যাতে মিস না যায়। যেমন ছাত্র জীবনের গুরুত্ব, কর্তব্য, লক্ষ্য নির্ধারণ, এগুলো তো মেইন কথা, মেইন বেসিক বিষয় রচনার। তাই মানে ছাত্র জীবন রচনার, যার কারণে ছাত্র জীবনে আগে এটা লিখবে, তারপরে হয়তো তুমি তোমার মন মতো দুই একটা টপিক এদিক ওদিক, দু একটা টপিক চেঞ্জ করে নিতে পারো, দু একটা প্যারা অ্যাড করতে পারো, চাইলে ওখান থেকে বাদও দিতে পারো। এখন দেখো সারাংশ বা সারমর্ম। আচ্ছা, তোমরা অনেকেই ভাবো যে আসলে সারাংশ সারমর্ম কতটুকু লেখা উচিত। সারাংশ সারমর্ম 3 লাইনের বেশি আসলে লেখাটা বোকামি। 3 লাইনে লিখতে হবে এমন কোনো বিষয় নাই, কিন্তু চেষ্টা করতে হয় আসলে 3 লাইন বা 3.5 লাইন এর বেশি না যাওয়ার। তাহলে যেটা হয়, সারমর্ম মানে কি, যে কোনো একটা রচনা দেওয়া থাকবে বা কোনো একটা কবিতা দেওয়া থাকবে, সেটার সার কথা বা সেটার গভীরে যে কথাটা, মূল কথাটা, সেটা জাস্ট লেখা। তো এক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, যে তোমরা যদি বেশি বড় করে ফেলো তাহলে আসলে এটা ভাব সম্প্রসারণ হয়ে যায়, মানে ভাবের সম্প্রসারণ, ভাবটাকে আরো বাড়িয়ে তোলা। আসলে এটা তো ভাব সম্প্রসারণ না, এটা সারাংশ। তাই এটা যত ছোট করে লেখা যায়। দেখো প্রথমে একটা দেয়া আছে যে বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে বাঙালির বাংলা, সেদিন তারা অসাধ্য সাধন করবে। তো এটা বাঙালির বাংলা ভাষা এবং মানে বাঙালির যে গৌরব পৃথিবীতে, সেটা নিয়ে লেখা। তো তোমার আগে পুরা রচনাটা দরকার হয় তুমি 1 2 3 বার আরো কয়েকবার পড়ো, পড়ে আগে ভেতরের মূল কথাটা কি সেটা বোঝার চেষ্টা করো। মূল কথাটা তুমি 3 লাইনে সুন্দর করে গুছিয়ে লিখবে একদম। এমন না যে তোমার বইয়ের গুলো মুখস্থ করে যেতে হবে, বিষয়টা তা না, কিন্তু চেষ্টা করবে বই থেকে 2 3টা পড়ে আগে খাতায় লিখে প্র্যাকটিস করার। যখন তোমার প্র্যাকটিস করতে করতে জিনিসটা আয়ত্তে চলে আসবে, তখন দেখা যাবে তুমি পরীক্ষায় মানে অপরিচিত কোনো সারাংশ সারমর্ম যদি লিখতে দেয়, যেটা বইয়ের বাইরে বা বইয়ে নাই, সেটাও তোমরা পারবে চাইলে। তারপর দেখো একটা দেওয়া আছে, একজন মানুষ ভালো কি মন্দ আমরা তা বুঝতে পারি তার ব্যবহার দিয়ে। প্রথম লাইন পড়ে আমরা বুঝতে পারছি এটা ব্যবহার নিয়ে লেখা, মানুষের ব্যবহার, মানুষের ভালো মন্দ ব্যবহার নিয়ে লেখা। তারপর দেখো সে ভদ্র কি অভদ্র তাও বুঝতে পারি তার ব্যবহার, অর্থাৎ ব্যবহার দিয়ে মানুষকে জাজ করা বা মানুষকে বিচার করা, যে আসলে সে কতটুকু ভদ্র অভদ্র বা কতটুকু ভালো বা মন্দ। এই জিনিসটা এই সারাংশ, এই রচনাটা সারমর্ম বা সারাংশ বলা যেতে পারে। যেমন এখানে সুন্দর ব্যবহারের গুরুত্বকে প্রাধান্য দেওয়া হয়েছে।
পরেরটাতে যদি যাই, দেখো পরেরটা কি বলেছে, সূর্যের আলোতে রাতের অন্ধকার কেটে যায়, শিক্ষার আলো আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর করে। তার মানে এখানে শিক্ষার আলোকে সূর্যের আলোর সাথে তুলনা করা হয়েছে, যে সূর্যের আলো যেভাবে অন্ধকারকে দূরীভূত করে, ঠিক তেমনি শিক্ষার আলো আমাদের মনের অন্ধকারকে, মনের অজ্ঞতাকে, অশিক্ষাকে দূর করে, কুসংস্কারকে দূর করে আমাদেরকে আলোকিত করে। তো তোমরা এই ফাইলে যে কয়েকটা দেয়া আছে, তোমরা চাইলে এটাই প্র্যাকটিস করতে পারো খাতায়, তাহলে যেটা হবে তোমাদের প্র্যাকটিস একবার কয়েকবার হয়ে গেলে তোমাদের জিনিসটা আয়ত্তে চলে আসবে। এখন আমরা দেখি, দেখো এখানে সারমর্ম কবিতা, এতক্ষণ আমরা রচনা থেকে সারাংশ দেখলাম, এখন আমরা কবিতা থেকে সারমর্ম দেখবো। দেখো কবিতা প্রথমে যাচ্ছে, এই যে বিটিপি শ্রেণী, বিটিপি মানে কি বলতো, বিটিপি মানে গাছ, বিটিপি শ্রেণী হেরি সারি সারি, হেরি মানে কি দেখা, মানে এই যে সারি সারি গাছের শ্রেণী দেখি, শ্রেণীবদ্ধভাবে দাঁড়ানো, কি আশ্চর্য শোভাময় যাই যাই বলিহারি, কেহ বা সরল সাধুজন যেমন ফল ফুলে নত, কেহ পুনির মন্ত্রণ। তার মানে এটা গাছের যে গুরুত্ব, বা গাছ আমাদেরকে যতভাবে সেবা করে যাচ্ছে, সেইটার আসলে একটা মূল কথাটা মূলত এটাই, যে গাছ আসলে আমাদের কত উপকারী একটা বন্ধু। যেমন দেখো বলেছে এখানে, গাছ ফলে পরিপূর্ণ হয়ে নত হয়, তাতে তার গৌরব থাকলেও অহংকার থাকে না, কিন্তু মানুষের অর্থ হলেই অহংকার বা অর্থ ফুরিয়ে গেলে মাথা নিচু হয়। গাছের কার্যকারিতা, বা গাছ যেভাবে আমাদেরকে সেবা করে যাচ্ছে, এইটার শিক্ষাই কিন্তু মানব জীবনে প্রতিফলন, মানুষের সাথে আসলে গাছের এখানে একটা তুলনা দাঁড় করানো হয়েছে। এইভাবে তোমরা ভেতরের অংশগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে। দেখো ভাব সম্প্রসারণ, ভাব সম্প্রসারণ মানে কি, ভাবের সম্প্রসারণ, অর্থাৎ তোমাকে 2 থেকে 3 লাইন দেওয়া হবে, সেই 3 লাইনে কি ভাব প্রকাশ পেয়েছে সেটাকে তুমি নিজের সম্প্রসারিত ভাষায় লিখতে হবে, মানে তোমাকে সেই ভাবটাকে বাড়িয়ে নিজের মতো করে লিখতে হবে, যেটার মধ্যে আসলে কি বলা হয়েছে। তুমি জন্মিলে মরিতে হবে চিরস্থায়ী কবিনীর, অমরকে কোথা কবে হয় রে জীবন নদে। তো এই 2 লাইনের মধ্যে কিন্তু, এই 2 লাইনের মধ্যে অনেক ভাবের গভীরতা থাকতে পারে, তোমাকে এই গভীর ভাব উদ্ধার করে সুন্দর করে লিখতে হবে। যেমন এখানে মানুষের মরণশীলতা নিয়ে কথা বলা হয়েছে, যে মানুষকে তো মৃত্যুর মুখোমুখি হতেই হবে, মানুষ তো অমর নয়, এবং এই বিষয়টাকে, এবং অমরকে কেথা কবে হয় রে জীবন নদ, এবং এই মৃত্যু মানুষের একটা জীবনের অনিবার্য সত্য, এবং এই অনিবার্য সত্যকে মেনে নিয়ে আসলে মানব জীবনের ছুটে চলেছে অনিশ্চিত গন্তব্যের পথে। এভাবে সুন্দর সুন্দর করে লিখতে পারো, কিন্তু লেখার সময় চেষ্টা করবে বানান যাতে ভুল না হয়, এবং ব্যাকরণের মধ্যে, মানে লেখার মধ্যে যাতে খুব একটা অসঙ্গতি চলে না আসে, একটা ছন্দ রাখার চেষ্টা করবে লেখার মধ্যে। ছন্দ বলতে এই না যে আবার তোমার কবিতার ছন্দের কথা বলেছি, মানে লেখার মধ্যে একটা সৌন্দর্য থাকতে হবে, যে একটা লাইনের পরে তুমি আরেকটা লাইন লিখবে যাতে ওইটা অসঙ্গত না লাগে দেখতে, বা অযৌক্তিক না লাগে, এরকম হতে হবে। বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। বাংলার ইতিহাস শুরু হয়েছে কবে, যদি বাংলার ইতিহাস বলি 1756 সাল থেকে যদি চিন্তা করি, তারপর থেকে আস্তে আস্তে যত আন্দোলন সংগ্রাম হয়েছে, এই বর্তমানে স্বাধীন বাংলাদেশ পাওয়ার জন্য কিন্তু একটা দীর্ঘ সময় পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে, এবং এই দীর্ঘ সময়ের পথে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। তো এই ঘটনাগুলোর ধারাবাহিকতা যদি শুরু থেকে বলি, যে ঔপনিবেশিক ব্রিটিশ শাসন থেকে শুরু করে পাকিস্তানি শাসন, তারপর পাকিস্তানি শাসনের পর থেকে শুরু করে স্বৈরাচারী শাসন, তো এই ধরনের যত রকমের শোষণ এবং শাসন ছিল, তার বিপক্ষে সবসময় বাংলার মানুষ চেষ্টা করেছে প্রতিবাদ গড়ে তোলার, এবং নিজেদের জীবন উৎসর্গ করে হলেও দেশের স্বাধীনতাকে রক্ষা করেছে। তো এই যে উক্তিটা, এটার সম্প্রসারিত ভাব হবে। তারপর আরো আছে সঙ্গদোষে লোহা ভাসে, লোভে পাপে মৃত্যু, সঙ্গদোষে লোহা ভাসে, এটার ভাব সম্প্রসারণ কি হবে, যে মানুষের কম্প্যানিয়ন বা সঙ্গ মানুষকে কোথায় নিয়ে যায়, ভালো মানুষকে খারাপ বানিয়ে ফেলে। লোহা কখনো পানিতে ভাসে না, কিন্তু লোহা যখন সঙ্গ পায় তখন কিন্তু লোহাও ভাসে। তো এখানে আসলে মানে খারাপ সঙ্গ এবং ভালো সঙ্গের একটা প্রভাব ব্যাখ্যা করতে হবে। তারপর দেখো লোভে পাপে মৃত্যু, এটা তো সহজ একদমই, এইসব আসলে অনেক নিজের মতো করে সুন্দর করে লেখা যায় অনেক কিছু। জ্ঞানহীন মানুষ পশুর সমান, চেষ্টা করবে এটা 1 থেকে 1.5 পেজ লেখার, কারণ যেহেতু এখানে নাম্বার একটু বেশি, এবং সম্প্রসারিত ভাব বলতে যতক্ষণ না তোমাকে যে লাইনটা দেওয়া আছে সেটার ভাব তুমি পুরোপুরিভাবে ব্যাখ্যা করতে পারছো, আসলে ততক্ষণ পর্যন্তই লিখতে হয়, মানে যত পেজ প্রয়োজন। কিন্তু যেহেতু পরীক্ষায় তোমার সময় স্বল্পতা রয়েছে, তাই তোমার চেষ্টা করতে হবে 1.5 পেজের মধ্যে মূল ভাবটা সেটা নিয়ে লেখার, এবং খুব একটা অসঙ্গত কথাবার্তা এবং মানে অযৌক্তিক অসামঞ্জস্যপূর্ণ কথাবার্তা লেখার দরকার নেই, চেষ্টা করবে একদম এক্সাক্ট কথাটাই লেখার। তারপর একতাই বল,
একসাথে থাকে, মানে তুমি শুরু করতে পারো যে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, তারপর থেকে ব্যাখ্যা করা শুরু করতে পারো। পত্র রচনা। পত্র রচনা তো সহজ, তোমরা ছোটবেলা থেকে রচনা শিখে আসছো, লিখে আসছো। রচনার মধ্যে আবার কিছু গুরুত্বপূর্ণ আছে, যেমন ধরো এখানে একটা দেয়া আছে কি, মনে করো তোমার ছোট ভাই মূল 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, তাকে পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন ব্যক্তি তথা জাতির জন্য হুমকি স্বরূপ এই মর্মে একটি পত্র পাঠাও। মানে তোমার ভাইকে একটা তোমার চিঠি লিখতে হবে, যেখানে তুমি লিখবে যে আসলে পরীক্ষায় অসৎ উপায় অর্জন কর, মানে অসৎ উপায় পদ্ধতি অবলম্বন করলে সেটা আমাদের নীতি নৈতিকতার জন্য আসলে কত খারাপ। হয়তো তুমি এটা করে তুমি ভালো নাম্বার আজকে পেয়ে যাবে, কিন্তু এটার ফল তুমি একদিন না একদিন পাবেই, ভবিষ্যতে পাবে। সেই যে তোমার মধ্যে একটা ঘাটতি থেকে যাবে, সেটা তোমাকে পরবর্তী গিয়ে তোমাকে আঘাত আনবে, এবং তোমার যে নৈতিক অবক্ষয় ঘটবে, এটা এটা তুমি একটা ছোট অপরাধ করবে, আজকে অসৎ উপায় অবলম্বন করবে, কালকে দেখবে এটার সাহস পেয়ে তুমি আরো বড় কোনো খারাপ কাজে তুমি যুক্ত হতেও পারো। তাই এটা থেকে আসলে দূরে থাকা আমাদের নৈতিক দায়িত্ব, ছাত্র হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব। এই কথাগুলো তুমি তোমার ভাইকে লিখছো, এমন ভাবে সুন্দর করে লিখতে হবে, এবং যে ভাইকে লেখার শুরুটা এবং শেষ অংশটুকু এটা মোটামুটি সব ফরম্যাটেই সেম, সব চিঠিতেই সেম, বাবা মায়ের ক্ষেত্রেও সেম, ভাইয়ের ক্ষেত্রে সেম, বন্ধুর ক্ষেত্রে সেম। প্রথমে গ্রিটিংস জানাতে হয়, সালাম দিতে হয়, কেমন আছো, ভালো আছো কিনা, তারপর তোমার পড়াশোনা কেমন চলছে, শেষে এসে লিখতে হয় আজ আর নয়, তোমাকে আবারও চিঠিতে আবারও কথা হবে। চেষ্টা করবে একটু ফ্যামিলিয়ার, যখন বাবা মা বা পরিবারের কাউকে চিঠি লেখার কথা থাকে তখন একটু মানে একটা ফ্যামিলিয়ার টোন থাকতে, যে একটা পরিবারের সাথে যেভাবে কথা বলি ঠিক তাই একইভাবে বন্ধুর সাথে আবার কথা বলে তখন বন্ধুর মতো টোনে কথা বলতে হবে, তাই না? তো এই টোনগুলো বুঝে চিঠি লেখার। শেষে এসে তোমরা একটা সাজেশন দিতে পারো যে আশা করি তুমি শিক্ষকদের উপদেশ মতো পড়াশোনার প্রতি গভীর মনোসংযোগ করবে, মানুষের মতো মানুষে, মানে তোমার কাছে আমরা এটা আশা করি যে তুমি পরবর্তীতে ভালো কিছু করবে আমাদের পরিবারের জন্য, সমাজ এবং দেশের জন্য। তাই তোমার উপর আমাদের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি, এবং তুমি চেষ্টা করবে আশা আকাঙ্ক্ষার মান রাখার। এভাবে সুন্দর করে সমাপ্তিটা টানতে পারো। কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তোমার ছোট বোন বনানীকে একটি চিঠি লেখো। একইভাবে শুরু এবং শেষ বোনের সাথে যেভাবে কথা বলে, পরিবারের কারোর সাথে যেভাবে কথা বলা হয়, শুরুতে একদম সালাম দিয়ে কেমন আছো গ্রিটিংস দিয়ে শুরু করা, এই যে স্নেহাশিস নাও, অনেকদিন পর তোমার চিঠি পেলাম, এবং এখানে চেষ্টা করবে করতেছি, যাইতেছি, খাইতেছি এই শব্দগুলো ব্যবহার না করার, করছি, যাচ্ছি, খাচ্ছি, একদম মূল যে প্রমিত বাংলা ভাষা সেই ভাষা ব্যবহার করে চিঠিটা লেখার চেষ্টা করবে। এবং চিঠি লেখার সময় ভেতরে মূলত তোমাদের যে টপিকগুলো আসছে, দেখো এখানে কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তার কথা বলা রয়েছে, তার আগেরটা ছিল কি অসৎ উপায় অবলম্বন করা। তো প্রত্যেকটা একটা টপিক বেসড হচ্ছে, তো ওই টপিক সম্পর্কে একটু নলেজ থাকলে তোমার বাকি চিঠিটা আসলে পুরাটা পড়ার দরকার হয় না, পুরাটা প্রথম আর শেষ তো সবই সেম। আর ফরম্যাটটা মেনটেন করে লেখা, যে কোন দিকে হবে, ডান দিকে হবে না বাম দিকে হবে, কোন দিক দিয়ে শুরু করবে, এগুলো এই জিনিসগুলো একবার দেখে যাওয়া, এবং ভেতরের টপিকটা সম্পর্কে ভালো নলেজ রাখা, যে কম্পিউটার আসলে আমাদের কেন শেখা দরকার। এটা যদি তুমি নিজেকে প্রশ্ন করো তুমি উত্তর পেয়ে যাবে, যে বর্তমানে আসলে বিজ্ঞানের যুগ এবং আধুনিকতার যুগ, এবং বর্তমানে প্রযুক্তি অনেক বেশি এগিয়ে গেছে। তাই আমাদের জীবনে কম্পিউটার শেখার গুরুত্ব অপরিসীম। আমাদের কম্পিউটার কেন শেখা উচিত, কম্পিউটার শিখলে আমরা আমাদের পড়াশোনার পাশাপাশি একটা স্কিল, একটা দক্ষতা অর্জন করব কম্পিউটারের উপর, এবং এটা আমাদেরকে ভবিষ্যতে সাহায্য করবে বর্তমানে যে গতিশীল পৃথিবী রয়েছে এটার সাথে সামঞ্জস্য রেখে চলতে। এইসব অনেক কিছু লিখতে পারো ভিতরে। তারপর দেখো আবেদনপত্র। এখন আমরা ইনফর্মালি অনেক কিছু লিখতে পারি পত্রে, কিন্তু আবেদন পত্রে কিন্তু আবার আমাদের একটু ফর্মাল থাকতে হয়, ফর্মাল ভাষা ব্যবহার করতে হয়, একদম সুন্দর করে প্রথমে বিনীত নিবেদন এই যে এই কথাগুলো দিয়ে শুরু করতে হয়। যেমন প্রথমে যেটাতে আছে, মনে করো তোমার নাম প্রত্যয়, 8ম শ্রেণীতে তোমার রোল নম্বর 1, হঠাৎ করে তোমার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে তোমার লেখাপড়া বন্ধ হতে বসেছে। এই অবস্থায় বিদ্যালয়ের ছাত্র কল্যাণ তহবিল থেকে সাহায্য চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানি আবেদনপত্র লেখো। আচ্ছা, আল্লাহ না করুক এরকম কারো না হোক, কিন্তু তুমি ইমাজিন করবে যে তোমার সাথে এরকম হয়েছে, তাহলে তুমি কিভাবে লিখতে। তো প্রথমের কথা তো একদম সেম, যে বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের অমুক ক্লাসের অমুক ছাত্র, নিয়মিত ছাত্র, এবং তারপর মূলত মূল কথায় আসতে হবে। যেমন আমরা চিঠির ক্ষেত্রে প্রথমে অনেক কিছু লিখি, যে কেমন আছো, ভালো আছো কিনা, আশা করছি সবাই ভালো আছো। আমরা আবেদনপত্রের শুরুতে এত কিছু লিখি না, শুধু একটা লাইনে লিখি বিনীত নিবেদন এই যে আমি, নিজের পরিচয়টা দিতে হয়, তারপর মূল কথায় চলে যেতে হয়, যে এখানে আর কি যত সংক্ষেপে লেখা যায়। বিগত 3 বছর যাবৎ আমি এই বিদ্যাপীঠে পড়ালেখা করছি,
পরীক্ষায় সবসময় প্রথম হয়ে মানে নিজের সমস্যাটা ব্যাখ্যা করতে হবে যে আমি সবসময় ভালো করছি এবং আমার পড়াশোনার প্রতি অনেক আগ্রহ, কিন্তু আমার এখন পড়াশোনা বন্ধ হতে চলেছে কারণ আমার বাবা অসুস্থ এবং আমার বাবার পক্ষে এখন আমাকে পড়াশোনা করানোর মতো অবস্থা নেই, যেহেতু আমার বাবা একমাত্র ভরণ পোষণ একমাত্র ব্যক্তি যিনি আমাদের পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করেন। এই অবস্থায় আমি চাই যে বিদ্যালয়ের যে তহবিল সেখান থেকে যদি আমাকে আর্থিক সাহায্য দেওয়া হয় তাহলে আমি উপকৃত হব, এভাবে লিখবে। এবং শেষে গিয়ে শেষের অংশটুকু সেম সব জায়গায় যে অতএব মহোদয় আমার আবেদন আপনি যদি মানবিকভাবে বিবেচনা করেন বা আকুল আবেদন থাকলো যে আপনি এটা গ্রহণ করলে বিবেচনা করলে আমাকে যে তুমি যেই আশা নিয়ে তুমি আবেদনটা লিখেছো সেটা লিখবে যে এটা করলে আমি বাধিত থাকবো বা আমি খুশি হব। তারপর বিনীত নিবেদক তোমার নাম দিয়ে, সব কিন্তু বাম দিকে হয়, এখন বাম দিকে লিখতে হয় এবং বিষয় লিখতে হবে, অবশ্যই বিষয় বাদ দেওয়া যাবে না, বিষয়টা সুন্দর করে লিখতে হবে ছোট করে। তারপর শিক্ষা সফরের গুরুত্ব উল্লেখ করে, যে আগে তোমার গুরুত্ব উল্লেখ করতে বলছে, তার মানে তুমি শুরুতেই আগে বলতে পারবে না যে আমরা শিক্ষা সফরে যাইতে চাই, এটা লিখতে পারবে না। শুরুতে তোমার লিখতে হবে কেন শিক্ষা সফরে যেতে পারো। এক হচ্ছে তোমাদের রিফ্রেশমেন্ট হবে, তোমাদের প্রকৃতি উপভোগ করা হবে, আর একটা হচ্ছে তোমরা শিখতে পারবে শিক্ষা সফরে মানুষ কেন যায়, নতুন কিছু শেখার জন্য, জানার জন্য, বইয়ের নলেজের বাইরে, বইয়ের জ্ঞানের বাইরে থেকে শেখার জন্য। এই সব কিছু লিখে তারপর তোমরা বলবে যে আমরা আসলে শিক্ষা সফরে যেতে আগ্রহী, আপনি যদি দয়া করে আমাদের এই আগ্রহের কথা বিবেচনা করে আমাদের অনুমতি দেন তাহলে আমরা বাধিত থাকব। এখন দেখো একটা নিমন্ত্রণ পত্র, এটা একটু আনকমন টাইপের। আনকমন বলতে এখানে মূলত তোমার একটা এই যে আমাদেরকে বিভিন্ন সময় হালখাতা বা বিয়ের যে নিমন্ত্রণ পত্রগুলো আসে বা বিভিন্ন অনুষ্ঠানে, সেই নিমন্ত্রণ পত্রের স্ট্রাকচারটা মেনটেন করে লেখা আর কি। প্রথমে হচ্ছে সুধি লিখতে হয়, সুধি দিয়ে শুরু করতে হয়, কারণ তুমি যাকে তুমি পাঠাচ্ছ তাকে তুমি চেনো না, সে জনাব নাকি জনাবা তুমি জানো না, তাই ক্ষেত্রে সুধি সম্বোধন ব্যবহার করতে হয়। সুধি দিয়ে তারপর সাধারণত আমরা বাংলায় লিখি, বাংলায় যখন কোনো নিমন্ত্রণ পত্র পাঠানো হয় কোন দিন সেই দিনের বাংলাটা লেখা হয়, তারপর ইংরেজিটা লেখা হয়, তারপর টাইমটা বলতে হয় শুক্রবার সকাল বিকাল 4টায় তোমার অনুষ্ঠানের নাম, বিদ্রোহী ও আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 113তম জন্ম জয়ন্তী উপলক্ষে বিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এটা খুবই সহজ, আসলে কয়েক লাইনেই শেষ হয়ে যায়। তারপর তোমার এখানে অনুষ্ঠানের প্রধান অতিথির নাম লিখবে এবং তারপর সভাপতিত্ব করবেন সভাপতি এবং প্রধান অতিথির পরিচয়টা দিয়ে, তারপর অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্তভাবে কামনা করি। এখানে আসলে মানে অনেক বেশি কিছু লেখার দরকার হয় না, জাস্ট এইটুকু লিখলেই হয় যে অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্তভাবে কামনা করি, শেষে এটা লিখলেই না। তারপর তারিখ দিয়ে তোমার নাম, বিনীত তোমার যে ডেজিগনেশন, তুমি তাকে কি হিসেবে পাঠাচ্ছ, তুমি আহ্বায়ক, কিসের আহ্বায়ক, নজরুল জন্ম জয়ন্তী উদযাপন হবে উদযাপন পরিষদ, শিয়ালী উচ্চ বিদ্যালয় খুলনা। এখানে একটা তুমি যে কোনো সংস্থার নাম দিয়ে দিতে পারো, তারপর তোমার প্রতিষ্ঠানের নাম, তারপর একটা অনুষ্ঠান সূচি নিজের মতো বানিয়ে দিয়ে দিতে পারো, যেহেতু এটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে না, তুমি এটা অনুষ্ঠান সূচিটা নিজের মতো বানাতে পারো, যে শুরু হবে 4টা 5-এ। তারপর যেটা হয় প্রথমে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়, তারপর বিশেষ আলোচনা, তারপর সভাপতি আসে, সভাপতি ভাষণ দেয়, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এভাবে আস্তে আস্তে শেষ করবে। এই যে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে একটি নিমন্ত্রণ পত্র রচনা করো, এটাও দেখো খুবই সহজে, খুবই ছোট, 1 পেজের মধ্যেই শেষ হয়ে যাবে, খুবই শর্ট করে লিখতে হবে, কিন্তু চেষ্টা করবে যে প্রশ্নে যেটা চাইছে ঠিক সেইভাবে লেখার, মানে প্রশ্নে যেমন বলছে কি যে আঞ্চলিক মৈত্রী সংঘ, তার মানে তোমাকে এখানে শেষে এটা লিখতে হবে যে আঞ্চলিক মৈত্রী সংঘ সিলেট, যদি জায়গার নাম দেওয়া থাকে তাহলে সিলেট, যদি না দেওয়া থাকে তোমার এলাকার নাম। তারপর ক্লাবের পক্ষ থেকে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে, যেহেতু নববর্ষ উদযাপন এখানে কি হবে, নববর্ষ উদযাপনে সাধারণত পবিত্র ধর্মগ্রন্থগুলো থেকে পাঠ করা হয় না, শুরুতে কি হয়, শুরুতে মঙ্গল শোভাযাত্রা হয়, তারপরে শোভাযাত্রা শুরু হবে কয়টায়, এলাকা পরিভ্রমণ, তারপরে খাওয়া দাওয়া হয় নববর্ষে যেটা হয়, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপরে শেষ। তারপরে তুমি আরো লিখতে পারো যে না, সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়েই শেষ করতে পারো। তো এটা আর কি নিজের মতো করে নিজের আইডিয়া থেকে লিখতে হবে। আচ্ছা, এই হচ্ছে তোমাদের আজকের সাজেশন ক্লাস, এবং এই স্লাইডটা যখন তোমাদেরকে দেওয়া হবে তোমরা একটু মিলিয়ে মিলিয়ে দেখবে, পড়ার চেষ্টা করবে এবং প্রশ্নগুলো সলভ করবে নিজে নিজে। এবং আমি যে সাজেশনগুলো দিলাম সেই অনুযায়ী তোমরা যদি মেইন বইটা আরেকবার দেখো, আমি আশা করছি তোমাদের সব চ্যাপ্টার ভালো মতো হয়েছে। তারপর আর যদি নাও হয়ে থাকে, সময় আছে যে কয়েকদিন, জাস্ট চেষ্টা করো ভালোভাবে পড়ার, এবং এই সাজেশনটা মেনটেন করে যদি তুমি
তোমার মূল বইটা আবার আরেকবার রিভিশন দাও, তাহলে দেখবে তোমার রিভিশনের যে অংশগুলোতে ঘাটতি থেকে গিয়েছিল সেই অংশগুলো ভালোভাবে হবে। কারণ আমি সেই টপিকগুলোর নামই বলেছি যেগুলো থেকে আমরা আসলে ভুল করি, বেশিরভাগ সময় পরীক্ষায় ভুল করি বা পরীক্ষার প্রশ্ন আসলে কনফিউজড হয়ে যায়, মনে হয় আমি তো এই চ্যাপ্টার পড়ছি কিন্তু আসলে প্রশ্ন দেখে মনে হয় এটা কই থেকে আসছে, এটা তো মনে নাই। তো যার কারণে এই জিনিসগুলো আগে থেকে পড়লেই যেটা হয় পরীক্ষায় গিয়ে আর এই ব্যাপারটা হবে না, তুমি একটু হলেও কনফিডেন্ট থাকবে আগের চেয়ে, তুমি বেশ কনফিডেন্ট থাকবে এবং পরীক্ষায় সহজে উত্তর করতে পারবে। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, আশা করছি অনেক ভালো থাকবে এবং ভালো মতো পরীক্ষার প্রিপারেশন নিবে। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।